হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ো ও শেখো। সামনেই তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর এক্সাম। ক্লাস 12-এর সেমিস্টার 4-এর বাংলা বিষয়ের ওপর এমন কতগুলি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, যেই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমরা পরীক্ষাতে 100% কমন পাবে। তাহলে চলো আজকের সাজেশনটা আমরা দেখে নিই। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো, কারণ তোমাদের সেমিস্টার 4-এর প্রত্যেকটা সাবজেক্টের ওপর কিন্তু লাস্ট মিনিট সাজেশন ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। দেখো, আমাদের বাংলা সাবজেক্টে প্রথমেই যেটা আছে সেমিস্টার 4-এ, সেটা দিয়েছে হচ্ছে গল্প। গল্প থেকে তোমাদের কীরকম প্রশ্ন আসবে? 5 নম্বরে 2টি প্রশ্ন আসবে গল্প থেকে, যে কটি গল্প আছে তার মধ্যে থেকে। আর তোমাদের সেই 5 নম্বরে 2টো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে। তাহলে আমরা দেখে নিই গল্প থেকে কি কি প্রশ্ন আসতে পারে। দেখো, তোমাদের প্রথম গল্প যেটা ছিল সেটা হচ্ছে হলুদ পোড়া। লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে সেটা দেখো। প্রথমটা আছে দাওয়াটি যেন স্টেজ। এখানে কোন দাওয়ার কথা বলা হয়েছে আর সেখানে কোন ম্যাজিক আমদানি করা হয়েছিল। 2+3 মার্কসে তোমরা প্রশ্নটা রেডি করবে। 2 নম্বর দেখো, কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলে না। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে আর নিজের বক্তব্যের সাপেক্ষে কুঞ্জ মাঝি যা যা বলেছিল সেটা তোমাদের বর্ণনা করতে বলবে। এটাও তোমরা রেডি করবে 2+3-র জন্য। টোটাল 5 মার্কসের জন্য একটা প্রশ্ন দেখো, গল্প অবলম্বনে যে ধীরেন চরিত্রটি, সেই চরিত্রটি ব্যাখ্যা করো বা আলোচনা করো। 4 নম্বর দেখো, ব্যাখ্যাটা দেয়া উচিত ছিল কুঞ্জ গুণীর। কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে আর কুঞ্জ কি কথা বলেছিল যার সপক্ষে তাকে ব্যাখ্যা দিতে হতো। এটা তোমরা রেডি করবে 3+2-এর জন্য। আর দেখো 5 নম্বর দেখো, তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল। এখানে বুড়ো ঘোষালকে আর তার কথায় যে নানান রকম প্রতিক্রিয়া হয়েছিল তা আলোচনা করো। এটাও 2+3-এর জন্য রেডি করবে। 6-এর জন্য দেখো, হলুদ পোড়া গল্প অবলম্বনে নবীন চরিত্রটি আলোচনা করো। এখানে তাহলে আমরা 2টো চরিত্র আলোচনার প্রশ্ন পেলাম। 7 নম্বরে দেখো, সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। কারা খুন হন আর কিভাবে তাদের মৃত্যু হয়েছিল, এটা রেডি করবে তোমরা 2+3-এর জন্য। আচ্ছা, একটা কথা তোমাদের এখানে আমি বলে রাখি, যেটা তোমাদের টোটাল 5 মার্কসের প্রশ্ন আছে, সেই 5 মার্কসের প্রশ্ন থেকে কিন্তু 2+3 এই প্রশ্নগুলো লেখা কিন্তু বেশি সহজ, আর এটাতে মার্কস ক্যারিংও কিন্তু বেশি হয়। তাই তোমরা চেষ্টা করবে এই 2+3 মার্কসে যদি প্রশ্ন আসে তাহলে অ্যান্সার কিন্তু সেটারই করার। তারপর দেখো আরেকটা প্রশ্ন, হলুদ পোড়া গল্পে গ্রাম বাংলার সমাজ চিত্র যেভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এটাও তোমরা পড়বে হচ্ছে টোটাল 5 নম্বরের জন্য। 9 নম্বর দেখো, চারিদিকে হইচই পড়ে গেল। প্রসঙ্গ উল্লেখ করে চারিদিকে কেন হইচই পড়ে গেল তা আলোচনা করো। এটাও রেডি করবে তোমরা 5 নম্বরের জন্য। 10 নম্বর দেখো, মানুষের মতো কি একটা যেন নড়াচড়া করছে। কে কোথায় দৃশ্যটি দেখেছিল আর প্রকৃত ঘটনাটি কি আলোচনা করো। এটা তোমরা রেডি করবে হচ্ছে 2+3-এর জন্য। মোট এই 10টা প্রশ্ন থেকেই কিন্তু তোমাদের কমন আসতে পারে, তাই এই 10টা প্রশ্ন কিন্তু অতি অবশ্যই তোমরা রেডি করে যাবে। এরপর দেখো, তোমাদের যে গল্পটা ছিল সেটা হচ্ছে হারুন সালেমের মাঝি। লেখক ছিলেন হচ্ছে মহাশ্বেতা দেবী, অর্থাৎ লেখিকা। এখানে তোমরা 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রেডি করবে সেটা দেখো। প্রথমেই আছে হারুন সালেমের মাঝি গল্পে গৌরবী চরিত্রটি আলোচনা করো। আমাদের গল্পে গৌরবী কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র, সেই চরিত্রটি তোমাদের আলোচনা করতে দিতে পারে। 2 নম্বর দেখো, মনে করেছে কাঙালের আস্পর্ধা। কারা একথা মনে করেছে এবং কার স্পর্ধার কথা বলেছেন আর কোন কাজকে কাঙালের আস্পর্ধা বলে মনে করা হয়েছে। এটা তোমরা রেডি করবে হচ্ছে 3+2-এর জন্য। 3 নম্বর দেখো, কি ভয়ানক প্রতিহিংসা নবারণে কিছুই ভোলে না। কি কারণে নবারণের প্রতিহিংসা আর সে কিভাবে প্রতিহিংসা মিটিয়েছিল। এটার সাথে এইটার যে সেম উত্তরের জন্য বা সেম উত্তর দিয়ে যে আরেকটা প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নটা দেখো এখানে অথবা দিয়ে দেওয়া হয়েছে। বাপ ছেলেতে খুব বেঁধেছিল। কি নিয়ে বাপ ছেলেতে বেঁধেছিল, অর্থাৎ কি নিয়ে বাপ ছেলেতে তর্কাতর্কি বেঁধেছিল বা ঝগড়া হয়েছিল
আর ভবিষ্যতে এর পরিণাম কি হয়েছিল, এটাও তোমরা রেডি করবে হচ্ছে 2+3 জন্য। তারপরের প্রশ্ন দেখো 4 নম্বরে, বড় দুঃখ হলো গৌরবীর। গৌরবীর অবস্থা এরকম হলো কেন তার বিবরণ দাও, আর গৌরবীর দুঃখ হলো কেন। 5 নম্বর দেখো, তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? কোন অবস্থাকে স্বর্গ বলে মনে হয়েছে গৌরবীর, আর স্বর্গ সম্পর্কে এরূপ প্রশ্ন তার মনে উদয় হয়েছিল কেন? এটা 2+3 জন্য তোমরা রেডি করবে। হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল। হারার কোন কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল, আর গৌরবীর অবাক হওয়ার কারণটি কি ছিল, এটা তোমরা রেডি করবে 2+3 জন্য। 7 নম্বর দেখো, তার চেয়ে হারার মা বেশি ভাগ্যবতী। কখন কার এমন মনে হয়েছে, আর এরকম মনে হওয়ার কারণ কি ছিল, এটা তোমরা রেডি করবে হচ্ছে 2+3 জন্য। লাস্ট 8 নম্বরের প্রশ্ন দেখো, খুব রাগ হতে লাগলো গৌরবীর। গৌরবীর রাগ হলো কেন, আর সেই রাগ বেশিক্ষণ স্থায়ী হলো না কেন? এর অল্টারনেট আরেকটা যে প্রশ্ন আসতে পারে তোমাদের, সেটা দেখো, এখন জাত বা কেমন করে থাকে, ধর্মেরই বা কী হয়, গৌরবীর এমন ভাবনার কারণ কি? এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। এই কটা প্রশ্ন কিন্তু তোমরা হারুন সালেমের মাঝি গল্প থেকে রেডি করে যাবে। এর মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমরা কমন আসবেই। আচ্ছা, আর দুটো প্রশ্ন আমাদের এখানে দিয়েছে দেখো, মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় তা গল্প অবলম্বনে লেখো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর খুব সুন্দর একটা উত্তর কিন্তু এর মধ্যে আমরা লিখতে পারি। তাই এই প্রশ্নটা কিন্তু অতি অবশ্যই অ্যান্সার করবে যদি তোমরা পরীক্ষাতে পাও। 10 নম্বর দেখো, এই সময় গৌরবীর বড় কষ্ট হয়, ও রেল লাইনের দিকে চেয়ে থাকে। গৌরবীর কষ্টের কারণ কি, আর সে রেল লাইনের দিকে চেয়ে থাকে কেন? এই প্রশ্নটা তোমরা রেডি করবে 2+3 জন্য। এই ছিল আমাদের দুটো গল্প, একটা হচ্ছে হলুদ পোড়া আর একটা হচ্ছে হারুন সালেমের মাঝি। গল্পের পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো কবিতা। সিলেবাসে তোমাদের 3টে কবিতা আছে, যে কোনো দুটো কবিতা তোমরা পড়ে যাবে, তার মধ্যে থেকে একটা বড় প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, সেটাও আসবে 5 নম্বরের। আমাদের প্রথম কবিতা দেখো, প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুরের। এখানে আমরা যে প্রশ্নগুলো রেডি করব সেটা হচ্ছে দেখো, প্রথমটা দিয়েছে, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির। চিত্ত কোথায় কিভাবে ভয়শূন্য হবে, আর উচ্চ যেথা শির কথাটির অর্থ কী, এটা তোমরা রেডি করবে 3+2 এর জন্য। 2 নম্বর দেখো, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। এখানের যে প্রশ্ন আসতে পারে সেটা দেখো, মুক্ত জ্ঞান কি, আর কিসের দ্বারা বসুধা খণ্ড ক্ষুদ্র হয়ে আছে, এটা তোমরা রেডি করবে 2+3 জন্য। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর একটা খুব সুন্দর অ্যান্সার আমরা লিখতে পারি। এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই রেডি করে যাবে। 3 নম্বর দেখো, যেথা তুচ্ছ আচারের বালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাহি গ্রাসী, পৌরুষেরে করে নাহি শতধা। তুচ্ছ আচারের মরু বালু রাশি বলতে কবি কি বুঝিয়েছেন, আর উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। এটা তোমরা 2+3 রেডি করবে। এই কবিতাটা এমনই যে বেশিরভাগই তোমাদের প্রশ্ন তুলে দিয়ে বা লাইন তুলে দিয়ে বলবে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করতে। প্রত্যেকটা লাইনে কিন্তু তোমরা তাৎপর্য বিশ্লেষণ এখানে আসতে পারে, তাই কবিতাটা ভালো করে পড়ে যাবে। এরপরে যে 4 নম্বর প্রশ্নটা দিয়েছে সেটা দেখো, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে করে জাগরিত। কবি কাকে পিত বলে সম্বোধন করেছেন, আর কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন, এটাও তোমরা 2+3 জন্যই কিন্তু রেডি করবে। এই 4টে প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করে যাবে। এরপরের যে কবিতাটা সেটা দেখো, তিমির হননের গান, লেখক হচ্ছে জীবনানন্দ দাশ। তিমির হননের গান কবিতা কোন প্রেক্ষাপটে লেখা, আর কবি কেন তিমির বিলাসী না হয়ে তিমির বিনাশী হতে চেয়েছেন, আমাদের প্রথম অ্যান্ড ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর দেখো, আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে। আমরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে, আর কেন তারা বেদনাহীন অন্তহীন বেদনার পথে।
তারপর দেখো 3 নাম্বার, শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে। কারা কোন দৃশ্য কেন চেয়ে দেখে আর এখানে কেন বিষাদের কথা বলা হয়েছে? 3+2 এর জন্য এটা রেডি করবে। 4 নম্বর দেখো, নক্ষত্রের যোচনায় ঘুমোতে বা মরে যেতে চান। কাদের সম্পর্কে এই উক্তি করা হয়েছে আর তাদের এইরূপ হওয়ার কারণ কি? এটা তোমরা রেডি করবে হচ্ছে 2+3 জন্য। 5 নম্বর দেখো, সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে। সেখানে ভোরবেলা কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে আর শতাব্দীর সূর্যের নিকটে কারা কি পেয়েছিল? এটা রেডি করবে 2+3 জন্য। 6 নাম্বার দেখো, পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে। পরস্পরের সাথে বলতে কি বোঝানো হয়েছে আর কবির মনোভাব এখানে ব্যক্ত করো। 7 নাম্বার দেখো, অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হাসছি আমরা খেলছি। অন্য এক আকাশের মতো চোখ বলতে কবি কি বুঝিয়েছেন? আমরা হাসছি আমরা খেলছি এ কথা কেন বলা হয়েছে? এই যে 7টা প্রশ্ন তোমরা দেখলে, এই 7টা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই আমি দিয়েছি, এর বাইরে কোনো প্রশ্ন আমি দিইনি। এর মধ্যে থেকেই তোমাদের কিন্তু পরীক্ষাতে কমন আসবে। তারপর দেখো আরও 3টে প্রশ্ন দিয়েছে। আমাদের জীবনের আলোড়ন হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। 9 নাম্বার দেখো, সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু। সেই সব রীতি বলতে কোন রীতির কথা বোঝানো হয়েছে আর মৃতের চোখের মতো বলার কারণ কি? 10 নাম্বার দেখো, জীবিত বা মৃত রমণীর মতো অন্ধকারের মহানগরীর মৃগনাভি ভালোবাসি। জীবিত বা মৃত রমণীর মতো অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই লাইনটার তাৎপর্য কিন্তু খুব ভালো করে বিশ্লেষণ করা যায়। এই প্রশ্নটা বা এই লাইনটার তাৎপর্য তোমরা খুব ভালো করে পড়ে যাবে। আমাদের লাস্ট কবিতা কেন এলো না, লেখক হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। এই কবিতাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে লেখা যায়। 1 নম্বর দেখো, সেই মানুষ এখনো এলো না। কার কখন একথা মনে হয়েছিল আর তার মনে হওয়ার মধ্যে প্রতিক্রিয়া কী ছিল? এটা তোমরা রেডি করবে হচ্ছে 2+3 জন্য। তারপর দেখো 2, হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য। হিজিবিজি অক্ষরগুলো বলতে কি বোঝানো হয়েছে? তাদের অবাধ্যতার কারণ আলোচনা করো। এটাও তোমরা রেডি করবে 2+3 জন্য। করার গায়ে খুন্তিটা আজ একটু বেশিই রকম নড়ছে। কখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আর উদ্ধৃত ব্যক্তির মানসিক অবস্থার পরিচয় দাও। এগুলো সব তোমরা 2+3 জন্য রেডি করবে। আর তোমরা চেষ্টা করবে এই 2+3-তে যে মার্কস ডিভিশনগুলো আছে সেই রকম ডিভাইড প্রশ্নগুলোর অ্যান্সার করার। কারণ 5 নম্বরের প্রশ্নেতে ফুল মার্কস পাওয়ার থেকে 2+3 প্রশ্ন করলে তোমাদের মার্কস পাওয়ার চান্স বেশি থাকে, বিশেষ করে বাংলার জন্য। 4 নম্বর দেখো, ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো এক গোঁপওয়ালা বেড়াল। কবি কোন প্রসঙ্গে উক্তিটি ব্যবহার করেছেন আর উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। 2+3। 5 নম্বর দেখো, বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো কিন্তু ছেলে এলো না। উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো বা আলোচনা করো। এই প্রশ্নটা বা এই লাইনটার উদ্ধৃতাংশটা তাৎপর্য কিন্তু খুব সুন্দর করে করা যায়। এই লাইনটার উদ্ধৃতাংশের আলোচনাটা কিন্তু তোমরা খুব ভালো করে রেডি করে যাবে। তারপর 6 নম্বর দেখো, গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে। গলির দরজায় ছেলেটি কেন কখন দাঁড়িয়েছিল, ছেলেটির পরিণতি কি হয়েছিল তা লেখো। এটাও তোমরা রেডি করবে 2+3 জন্য। এই গেল তোমাদের 6টা প্রশ্ন আর এই গেল তোমাদের 3টে কবিতা থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো। এরপর আমরা দেখব নানান রঙের দিন নাটক, যেটা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখানে বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি। যেমন, জানো কালীনাথ একটা মেয়ে। মেয়েটির বর্ণনা বক্তা কালীনাথকে কিভাবে ব্যক্ত করেছেন তা আলোচনা করো। এটা তোমরা পড়বে 5 নম্বরের জন্য। 2 দেখো, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই।
উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এইটা যেহেতু তোমাদের পুরনো সিলেবাস থেকে রিপিটেড, তাই যে লাইনগুলো থেকে তোমাদের প্রশ্ন এসছে সেই রকম প্রশ্নই কিন্তু আমি তোমাদের এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। 3 নম্বর দেখো, নাটক অনুসারে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। 4 নম্বর দেখো, প্রাক্তন অভিনেতা রজনীকান্ত চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ, কে বলেছেন এ কথা, আর এই অপমৃত্যু কিভাবে ঘটেছিল তা বক্তা মনে করেন সেটা লেখো। এটা তোমরা রেডি করবে 1+4 এর জন্য। এই প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনোবার এইচএসে প্রত্যেকটা রিপিটেড প্রশ্ন, তাই জন্যই কিন্তু আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। অর দিয়ে এরই অল্টারনেট আরেকটা যে প্রশ্ন আসতে পারে, উত্তর একই প্রশ্ন দুটো আলাদা হতে পারে, সেটা হচ্ছে দেখো, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটা করেছেন আর বক্তার এই উপলব্ধির কারণ কি। এটা তোমরা রেডি করবে 2+3 জন্য। তারপরের প্রশ্ন দেখো, আচ্ছা এটারই আরেকটা অল্টারনেটিভ প্রশ্ন এখানে দিয়েছি আমি, যে আমার জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। এখানে বক্তাকে আর কোন প্রসঙ্গে বক্তা এইরূপ মন্তব্য করেছে। এটা হচ্ছে 1+4। এই 3টে প্রশ্নের কিন্তু একটাই উত্তর হবে। 5 নাম্বার দেখো, তারপর নানান রঙের দিন নাটকে প্রম্পটার কালীনাথ সেনের চরিত্র আলোচনা করো। আর নানান রঙের দিন নাটকের একটা বিখ্যাত লাইন, যেই লাইনটা যেই প্রশ্নটা অনেকবার রিপিটেড হয়েছে, সেটা হচ্ছে দেখো, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, বক্তার কথার তাৎপর্য উল্লেখ করো। এটা তোমরা রেডি করবে 5 নাম্বারের জন্য। এই লাইনটা থেকে অনেকবার প্রশ্ন এসছে, খুব ইম্পর্টেন্ট লাইন। ইনফ্যাক্ট প্রতিটা প্রশ্নই নানান রঙের দিনের খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখব পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এটাতে মোট 4টি 5 নম্বরের প্রশ্ন আসবে, এর মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম প্রশ্ন দেখো, ও চলে গেল, আমার এ ঘর আর যেন ঘরই থাকবে না, কে কার সম্পর্কে একথা বলেছে আর এই উক্তির মধ্যে দিয়ে বক্তার যে মানসিক পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। 2 নাম্বার দেখো, ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিল কেন, আর অমলের সাথে ছেলেদের দলের কথোপকথন আলোচনা করো। 2+3। 3 নাম্বার দেখো, ডাকঘর নাটকে অমল চরিত্রটি নিজের ভাষায় আলোচনা করো। এটা টোটাল রেডি করবে হচ্ছে 5 মার্কসের জন্য। 4 নম্বর দেখো, ওখানে নতুন ডাকঘর বলেছে, এই ডাকঘরকে কেন্দ্র করে বালক অমলের যে আশা, অপেক্ষা ও পরিণতির পরিচয় পাওয়া যায় সেটা আলোচনা করো। এটা রেডি করবে টোটাল 5 জন্য। 5 নাম্বার দেখো, সে দেশে সবাইকে যেতে হবে বাবা, সে দেশে কে কিভাবে যাবে তা আলোচনা করো। তারপর দেখো 6 নাম্বার, সে ভারী মস্ত কাজ, কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন আর মন্তব্যটির ব্যাখ্যা করো। এটা তোমরা রেডি করবে হচ্ছে 2+3 জন্য। 7 নম্বর প্রশ্ন, পাহাড়ে ঝর্ণা আছে, কোন পাহাড়ের কথা বলা হয়েছে, সেই পাহাড় সম্পর্কে ঠাকুরদা কি বলেছেন নিজের ভাষায় লেখো। এটা তোমরা রেডি করবে হচ্ছে 2+3 জন্য। এই হলো ডাকঘরের সম্পূর্ণ সহায়ক গ্রন্থের 7টা ইম্পর্টেন্ট প্রশ্ন, এর মধ্যে থেকেই তোমাদের যে কোনো 2টো প্রশ্ন কমন আসবে। এরপর আমরা যে পার্টটা সেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এর মধ্যে মোট 2টি তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে। এখানে দেখো বাংলা চিত্রকলার ইতিহাস। বাংলা চিত্রকলার ইতিহাসে যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো দেখো। বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান লেখো। বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 3 নম্বর দেখো তোমাদের পড়তে হবে হচ্ছে যামিনী রায়ের অবদান। 4 নম্বরে পড়তে হবে রামকিঙ্কর বেজের অবদান, গগনেন্দ্র ঠাকুরের অবদান, আর আরেকটা যে প্রশ্ন সেটা হচ্ছে পট কথার অর্থ কী, আর বাংলার পটশিল্প নিয়ে আলোচনা করো। আচ্ছা এই পার্টটাও কিন্তু তোমাদের সম্পূর্ণ রিপিটেড পার্ট, তাই যে প্রশ্নগুলো তোমাদের এইচএসে আগে এসেছিল, যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, শুধুমাত্র সেই প্রশ্নগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর দেখো তোমাদের বাংলা চলচ্চিত্রের ইতিহাস। বাংলা চলচ্চিত্রের ইতিহাস এটাও কিন্তু তোমাদের রিপিটেড পার্ট,
তো এই যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যে প্রশ্নগুলো আগে এসছে সেই রকম প্রশ্নই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক তরুণ মজুমদারের অবদান, বাংলা সিনেমার ইতিহাসে মৃণাল সেনের অবদান, তারপর সিনেমার ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান, আর বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সৌমিত্র চট্টোপাধ্যায় কেন স্মরণীয়। আর 6 নাম্বার দেখো, উৎপল দত্তের অবদান পড়তে হবে তোমাদের চলচ্চিত্রের ইতিহাসে। আর আরেকটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের অবদান চলচ্চিত্রের ইতিহাসে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এবারের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকেই তোমাদের যে কোনো দুটো প্রশ্ন লিখতে হবে। আর আরেকটা পার্ট যেটা তোমাদের আছে, যেটা আমি এই সাজেশনে আলোচনা করিনি, সেটা হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনা। সেটা আসবে তোমাদের হচ্ছে 10 মার্কসের। এই প্রবন্ধ রচনার ওপর সম্পূর্ণ একটা আলাদা ভিডিওতে আমি বলে দেবো যে কোন রচনাগুলো তোমরা পড়ে গেলে এইবারের পরীক্ষায় তোমরা রচনা কমন পাবেই। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো, কারণ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ওপর এইচএস এর ইম্পর্টেন্ট সাজেশন লাস্ট মিনিট ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।